নমস্কার। সোমাসে আপনাকে স্বাগত। আমরা পাঠ করা শুরু করেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। আ আমরা দেখেছি যে গল্পের নায়ক বিজয় তার অনুরাধার প্রতি একটা বিরক্তি, অশ্রদ্ধা এগুলো ছিল। কিন্তু আ আস্তে, আস্তে কোথাও যেন আ সেই নেতিবাচক যে ধারণাগুলো ছিল অনুরাধা সম্পর্কে, সেটা অনুরাধার ব্যক্তিত্ব, আভিজাত্য, ভদ্রতা এগুলোর কাছে ওই নেতিবাচক অনুভূতিগুলো একটু, একটু করে হারতে শুরু করেছে মনে হলো। আপনার কি মনে হয়েছিল? আমাকে জানান কমেন্ট করে। আর চলুন আজকে বাকিটুকু পাঠ করে দেখি যে তারপরে কী ঘটল। বিজয়ের ধারণা কতটা বদলালো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটু কমেন্ট করুন, করে জানান আমার পাঠ আপনাদের কেমন লাগে। আর ভালো লাগলে লাইক করুন। তাহলে চলুন বাকি অংশটুকু পড়ি, দেখি যে কি ঘটছে। বাবুদের বাড়ির সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটাতেই তাহার নিজের জন্য, বাকিগুলা হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তায় চাকরি করিয়াছিল। সেই সুপারিশে নিযুক্ত হইল নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ, গগনচাটু যে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটা চাটুজ্জে বংশের অগৌরব। সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাঁদাকাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। একদিন 2 দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট। সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ। কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গেছে ইহারই সঙ্গে। ইহারই সঙ্গে থাকে বাটির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে, কাঁচা আম কুড়াইয়া, পাখির বাসা খুঁজিয়া। খায় অধিকাংশ সময় সন্তোষের মাসির কাছে। ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা কড়ি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত। সকল সময়ে ছেলের খোঁজ করিতে পারে না। যখন পারে তখন তাহার দেখা মিলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে, রাগ করিয়া কাছে বসাইয়া রাখে। কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত, বিকালে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়া আসে। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল, জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখায় কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস না কেন? আগে এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর সে বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি আর 2টো নারকেল নাড়ু, শিগগির। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেবে আয়না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিছু শক্ত নয়। এই মোটা ডালটায় পা দিয়ে
ওই ছোট ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহার দুদিকের দুই মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ। পা ঝুলাইয়া গুঁড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুজনেই ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাবার জায়গা নাকি? কেউ উত্তর দিল না। বিজয় অন্তরালবর্তিনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার ওপর দেখছি ও খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদু কণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ। তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না, কেন দিচ্ছেন? না দিলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায়ই শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নাই এই কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন, কে বললে আপনাকে? কুমার? অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিই নে, তবু ফাঁকি দিয়ে পালায়। যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে। কিন্তু সেখানেও নেশার খোরাক জোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না, ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরো কয়েকটা রুটি ও নারিকেল নাড়ু লইয়া তাহারে গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল, সেগুলি তাহাদের ধনী গৃহের তুলনায় পদগৌরবে যেমনই হীন হোক, সত্যকার মর্যাদায় কিছুমাত্র খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমাকে বলেছিলুম, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি, সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো, সাঁতারটা? সেইটি বোধ হয়। বলিয়া অনুরাধা হাত দিয়া তাহার মাথার এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ও ইচ্ছা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্কবশত এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমাভিক্ষা করা আর হইল না, পাছে তার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য ও দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছে। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত। অকস্মাৎ
দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোটবাবু ব্যস্তে মাথার আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেক দিন দেখছেন। ও কীরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরে নতুন গোমস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহের অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদ তাকে কিছু করেছেন? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন? আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন। নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বন বাজারের দেশে অর্ধেক দিন না খেয়ে থাকতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনিই বললুম। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনে, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানালার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান পর্যন্ত এখনো হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরামকেদারা জোগাড় হইয়াছিল। বিকালের দিকে তাহারে 2 হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবু মশাই। চোখ মেলিয়া দেখিল অনতি দূরে দাঁড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর উপরে গিয়াছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো, শক্ত সমর্থ দেহ। গোঁফ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথায় প্রশস্ত টাকের আশেপাশে চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনাবাড়ির বার্নিশ করা জুতা। ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটুকে অবস্থা সম্পন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সাজ সরঞ্জাম থাকিত। সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বললেন, আপনারা গ্রামের জমিদার। মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি, লক্ষপতি। নাম করলে সুপ্রভাত হয়, আপনি তারই সুসন্তান। স্ত্রী লোকটিকে দয়া না করলে সে যে ভেসে যায়। কে স্ত্রী লোক? কত টাকা বাকি? ভদ্রলোক বলিলেন, টাকার ব্যাপার নয়, স্ত্রী লোকটি হচ্ছে ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বইমাত্র ভগিনী। এ তাহার পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে, তার ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশাইয়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জড়িয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে তাঁর হয়ে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি, পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন।
বিজয় কহিল, আমার হাত পাত পা দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি কি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বসে খেলে এই কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আজ্ঞে হ্যাঁ, আমার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকালি করলে কে? গগন চাটুর্যে? বৃদ্ধ রোষকষায়িত চক্ষে কহিলেন, সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি। এখন সে গুমর রইল কোথায়? বংশজের ঘরে যেচে আসতে হলো যে। এখনকার দিনে কুল কে খোঁজে মশাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন ঠিক কি না? বিজয় বলিল, হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সদম্বে জানুতে চপেটাঘাত করিয়া কহিলেন, স্বীকার? বলছেন কি মশাই, যাচি। শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই দু চোখে অন্ধকার, যাই মা তারা দাঁড়াই কোথা। নইলে আমার তো মতলব ঘুরেই গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দুর্ভাগ্যে দুঃসংসার তো হলো আর না, কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাড় দিয়ে খাবো, আমার সেও ভালো। কি করি, স্বীকার করলুম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল। বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যের কে এক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তাড়া দেব না, এই তো? বেশ, তাই হবে। এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষ্যপতি, প্রাতঃস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই, আসি, নমস্কার বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন। আজ তবে এই পর্যন্তই থাক, পরে আবার কোনো দিন আমরা একসাথে পাঠ করব, জানবো কি ঘটলো পরে। এখন এতটুকু পড়ার পর মনে হচ্ছে যে ত্রিলোচন গাঙ্গুলিকে অনুরাধা বিবাহ করার সংকল্প করায় ও বিজয় রেগেই গেছে একটু। অবশ্য অনুশোচনাও হওয়ার কথা, কারণ ওই তো তাড়া দিয়েছিল অনুরাধাকে বাড়িটা খালি করে দেওয়ার জন্য। যেহেতু সেই বাড়িটা এখন আর অনুরাধার মালিকাধীন নেই, সেটা এখন বিজয়দের হয়ে গেছে। সুতরাং সেই বাড়িটাকে দখল করার জন্যই বিজয় এসেছিল গ্রামে, সেটা আমরা আগের বার দেখেছিলাম। আর এখন আমরা দেখলাম যে কিভাবে বিজয় নিজের সিদ্ধান্ত, নিজের আচরণের জন্য একটু একটু তার অনুশোচনা হচ্ছে। সে ভাবছে যে এমনটা না করলেই ভালো হতো। আর অনুরাধাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে বোঝা যাচ্ছে। সেই অনুরাধার বিবাহ হবে, তাও আবার এই রকম একজন বৃদ্ধ মানুষের সঙ্গে, যার বড় বড় ছেলেরা আছে, ছেলের বৌমারাও আছে, মেয়ে জামাই নাতিপুতি সবই আছে।
এমন একজনের সঙ্গে বিবাহ করবে 23-24 বছরের অনুরাধা। এটা মেনে নেওয়া তো একটু কঠিন, বিশেষ করে যদি অনুরাধাকে কারো ভালো লেগে যায়, তার পক্ষে তো অবশ্যই কঠিন। তাহলে আমরা দেখছি গল্পটা বেশ ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে কী হয়। অনুরাধাকে বিবাহ করে ত্রিলোচনবাবুকে, নাকি অন্য কোনো কিছু ঘটে। তো সেটা আমরা পরে আবার জানবো। একসাথে আমরা পাঠ করব কাহিনীর পরের অংশটা। তাহলে চলুন, আজকে আমি আসি। নমস্কার।